রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাশীবাসিনী। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তিনি 1873 সালের 3রা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুরাব গ্রামে। পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায় আর মাতার নাম কাদম্বরী দেবী। তিনি হালি শহরের ব্রজবালা দেবীকে বিবাহ করেন। 1888 সালে জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স এবং পাটনা কলেজ থেকে FA ও 1895 সালে BA পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ধীরে ধীরে রবীন্দ্র সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে গল্প ও প্রবন্ধ রচনায় তাঁর মন আকৃষ্ট হয়। চিঠিপত্রের মারফতে রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ ঘটতে থাকে। তাকে গদ্য লেখার উৎসাহ বিশেষত রবীন্দ্রনাথই যোগান দেন। প্রভাত কুমারের গল্পে যেমন মিশে রয়েছে মানব প্রীতি, তেমনি অন্যদিকে রয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টি। তাঁর লেখা গল্প সংকলনগুলি হল নবকথা, ষোড়শী, দেশি ও বিলাতি, গল্পবিথি, পত্রপুষ্প, গহনার বাক্স ও অন্যান্য গল্প। হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প প্রকাশিত হয় 1924 সালে। বিলাসিনী ও অন্যান্য গল্প প্রকাশিত হয় 1926 সালে। প্রভাত কুমার তাঁর প্রবন্ধ গ্রন্থগুলিতে স্বকীয়তার স্বাক্ষর বহন করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী প্রভাত কুমার মুখোপাধ্যায় 5ই এপ্রিল 1932 সালে মাত্র 59 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। নিজের মৌলিকতার জন্যই বিংশ শতাব্দীর বাংলা কথা সাহিত্যে একটি স্মরণীয় নাম প্রভাত কুমার। বিচিত্রমুখী গল্পের জন্যই বাংলার মপাসা নামে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাশীবাসিনী। দানাপুর স্টেশন থেকে দানাপুর শহর 5 মাইল দূরে। স্টেশনটি যেখানে অবস্থিত তার নাম হগল। হগলের বাজার থেকে কিছুটা দূরে স্টেশনের মালগুদামের ছোটবাবু গিরীন্দ্রনাথের বাসা বাড়ি। মাটির বাড়ি, খোলার চাল, রাস্তা থেকে 3টি সিঁড়ি উঠে একটু বারান্দার মতো। তারপরই অন্তঃপুর, 2খানি শয়নঘর, একটি রসুই ঘর, একটি কাঠ রাখবার ঘর, উঠানটি টালি বিছানো, মাঝখানে একটি কুয়ো। মাসিক ভাড়া 3.5 টাকা। গিরীন্দ্র চাকরিতে প্রবেশ করে সঙ্গদোষে চরিত্র নষ্ট করে ফেলেছিল। প্রায় 10 বছর ধরে মদ্যপান এবং নানা রকম আসক্তিতে কাটিয়ে সম্প্রতি বছর 2 কিঞ্চিত ভদ্র হয়েছে, অর্থাৎ বিয়ে করেছে। স্ত্রীটি একটু বড়সড় দেখেই বিয়ে করেছিল। নাম মালতী। মুখখানি বেশ লালিত্য মাখা, রংটি তত ফর্সা নয়। এই বয়সেই বেচারি বিদেশে একাকী স্বামীর ঘর করতে এসেছে। শাশুড়ি নেই, ননদ নেই, দেখবার বা যত্ন করবার কেউ নেই। স্বামী আপিসে চলে গেলে এমন কেউ নেই যার সঙ্গে বসে মালতী দুদণ্ড গল্প করে। সম্বরের মধ্যে এক বুড়ি দাই ভজুয়ার মা দিন রাত্রি বাড়িতে থেকে বধূকে রক্ষণাবেক্ষণ করবে, এই জন্য বেতন 1 টাকা বেশি। খগল অনেক দিন স্থায়ী একটি বাঙালি পরিবার এই দায়টিকে পুরনো ও বিশ্বাসী বলে সুপারিশ করে দিয়েছেন। সে যে পুরনো সে বিষয়ে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। তার মাথায় শুভ্র কেশ, দেহের স্থূলতা, কুঁচকে যাওয়া চামড়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং বোধহয় বিশ্বাসীও বটে, কারণ বাজার করতে যেতে তার অত্যন্ত অনিচ্ছা দেখা যায়।
গিরীন্দ্র বেচারি অত্যন্ত ভালো মানুষ, নিজেই হাট বাজার করে কুলির মাথায় দিয়ে নিয়ে আসে। ভজু আর মা ততক্ষণ বারান্দার কোণে শুয়ে নিদ্রা উপভোগ করে। শীতকাল, 3টে বেজে গেছে, বেলা আর নেই। মালতী শয়নকক্ষ থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়াল। যথাস্থানে চট বিছিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে ভজু আর মা নাক ডেকে ঘুমিয়ে ঘুমিয়ে মালতীকে রক্ষণাবেক্ষণ করছে। মালতী তার দিকে চেয়ে একটু আস্তেই বলল, হতভাগী কি ঘুমের বোঝা নিয়ে পৃথিবীতে এসেছিল? এমন সময় বাইরে একটা পুরুষ কণ্ঠ বাবু বাবু শব্দে চিৎকার করে উঠল। মালতী ছুটে সদর দরজার কাছে গেল। অজস্র ছিদ্রযুক্ত দরজাটি বন্ধ একটি ছিদ্রে চোখ লাগিয়ে দেখল একজন রেলওয়ে কুলি মাথায় একটা তোরঙ্গ, হাতে একটা পুঁটলি নিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। তার পিছনে একজন বিধবা প্রৌঢ়া বাঙালি স্ত্রীলোক। চকিতের মধ্যে মালতী ফিরে দাইকে ডাকাডাকি আরম্ভ করল। কিছুতেই দাইয়ের ঘুম ভাঙে না দেখে সে অবশেষে তার গায়ে হাত দিয়ে আগে ভজুয়াকে মাই বলে জোরে নাড়া দিতে লাগল। দাই তখন শীতে কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুলে দিল। 1 মিনিট পরে স্ত্রীলোকটি এসে বারান্দায় দাঁড়ালেন। মালতীর মুখের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন। মালতী ভাবল, স্বামীর কোনো আত্মীয় হবেন, কিন্তু কারো আসবার কথা তো ছিল না। প্রণাম করবে কিনা ভাবতে লাগল। নবাগতা জিজ্ঞাসা করল, এই কি গিরীন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ। তুমি তার বউ? আপনাকে যে চিনতে পারলাম না, কোথা থেকে আসছেন? আমি আসছি কাশী থেকে, গাড়িতে যাচ্ছিলাম, টিকিট হারিয়ে গিয়েছিল, তাই নামিয়ে দিল। শুনলাম আবার সেই রাত 1টায় গাড়ি। একলা মেয়ে মানুষ, কোথায় যাই? তাই একজন ভদ্রলোকের বাড়ি খুঁজে এলাম। তা বেশ করেছেন, হাত পা ধুয়ে ফেলুন। দাই জল দিল। তিনি হাত পা ধুলেন। মালতী ততক্ষণে একটি শতরঞ্জ এনে বারান্দায় বিছিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করল, কখন গাড়িতে উঠেছিলেন? খাওয়া দাওয়া হয়নি বোধহয়? কই আর হয়েছে। মালতী দাইকে বলল, তাড়াতাড়ি করে উনুনটা জ্বেলে দে, দিয়ে বাজারে যা, আলো চাল কিনে নিয়ে আয়। না মা, আলো চাল কিনতে দিতে হবে না, আলো চাল আমার পুটুলিতে বাঁধা আছে, তুমি ব্যস্ত হইও না। তিনি এসে বারান্দায় বসলেন। মালতীকেও কাছে বসালেন। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাছা? আমার নাম মালতী। বাপের বাড়ি? উত্তরপাড়া। তোমার মা বাপ সবাই আছেন? বাবা তো মারা গেছেন আমি যখন আতুরে, মা মারা গেছেন যখন আমি 1 বছরের। বলে মালতী উঠে গেল। উনান জ্বালতে দেরি হচ্ছে বলে দাইকে বকাবকি করল। তারপর নিজে উনান ধরাতে বসে গেল। কাশিবাসিনী উঠে রান্নাঘরে এলেন। মালতী ধোয়া শাড়ি পরে রান্না চাপিয়ে দিলে। সেখানে বসেই গল্প আরম্ভ হলো। কতদিন তোমার বিয়ে হয়েছে? এই বৈশাখ মাসে। তবে তো অল্প দিনই হলো। এখানে এসেছো কি মাসে? এই 2 মাস। তোমার স্বামী কখন আপিসে যান? 9টার সময়। কখন আসেন? কোনোদিন 6টার সময় আসেন, কোনোদিন 7টাও বেজে যায়। কত মাইনে পান? 30 টাকা। কাশিবাসিনী একটু খুশি হলেন। আজ প্রদীপ জ্বালতে না জ্বালতেই গিরীন্দ্র বাড়িতে এলো। আজ ভারী সকাল সকাল যে? তুমি একলাটি থাকো, তাই এলাম আজ সকাল সকাল। আজ আমি তো একলা নই। আর বাড়ি থেকে এসেছে বলো দেখি? কে? একটি বিধবা। 3টের প্যাসেঞ্জার কাশী থেকে দেশে যাচ্ছিলেন, টিকিট হারিয়ে যাওয়াতে নামিয়ে দিয়েছে। কাশী থেকে? সঙ্গে কেউ ছিল না? কত বয়স? সঙ্গে কেউ ছিল না, বয়স 30-40। 30 আর 40-এ কত তফাৎ, নিজের 30 বছর বয়স না হলে তা তুমি বুঝতে পারবে না।
এ কৌতুক ভাব কিন্তু বেশিক্ষণ রইল না। গিরীন্দ্র বিরক্ত হয়ে বলল, এত লোক থাকতে আমাদের বাড়ি কেন এলো? মালতী একটু থমকে গেল। স্বামী বিরক্ত হবেন তা তো সে একবারও ভাবেনি। সে তো খুব খুশি হয়েই খবরটা দিতে এসেছিল। কাশি থেকে একলা মেয়ে মানুষ, কিরকম বিধবা তাই ভাবছি। না না, যা ভাবছো তা নয়, ভালো লোক। ভারী তো জানো, যেমন তোমার বুদ্ধি। কখন যাবে বলেছে? তা তো কিছু বলেননি। রাত 1টার সময় আবার গাড়ি। অত রাত্রে কি করে একলা স্টেশনে যাবেন? কে পৌঁছে দেবে? আমি পৌঁছে দেব। এ পাপ যত শীঘ্র বিদায় হয় ততই ভালো। আমি যাব, সঙ্গে করে পৌঁছে দেব। মালতী মুখখানি বিষণ্ণ করে বসে রইল। গিরীন্দ্র বাইরে গিয়ে হাত পা ধুয়ে এলো। তখনও মালতী সেই রকম করেই বসে আছে। বাড়িতে মানুষ এসেছে, তাড়িয়ে দেবে কি করে? উনি নিজে থেকে বলেননি। কি করে বলবে যে তুমি যাও রাত 1টার গাড়িতে? ওগো, সেজন্যে তোমার ভাবনার দরকার কি? সে ভার আমার। এরপর গিরীন্দ্র তরঙ্গ খুলে একটি বোতল ও গেলাস বের করে একটা সোডা ভেঙে কয়েকবার পান করল। মদের প্রভাবে তার মুখের বিরক্তির ভাব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। মালতীর সঙ্গে বেশ আনন্দ নিয়েই গল্প করতে শুরু করল। কিছুক্ষণ পরে কাশীবাসিনী বাইরের বারান্দায় এসে দাঁড়ালেন। গিরীন্দ্র হঠাৎ বাইরে এসে বলল, আপনার আশাতে বড়ই আনন্দিত হলাম বলে প্রণাম করল। তখন তার দিলদরিয়া মেজাজ, তিনি চুপ করে রইলেন। আপনার নিবাস? আপাতত কাশীবাস করছি বাবা। একবার দেশে যাব ভেবেছিলাম, তার টিকিট হারিয়ে গেল, নামিয়ে দিলে। তাই মনে করলাম। হা, বেশ করেছেন, ভালো করেছেন। আজ এখানে থাকুন, কালবেলা 3টের গাড়িতে যাবেন। কোন? আজ রাত 1টার গাড়িতে? পাগল! অত শীতে বুড়ো মানুষ মারা পড়বেন যে। কিছু বিশেষ প্রয়োজন তো নেই। তা নেই যদিও। এরপর গিরীন্দ্র শাল গায়ে দিয়ে ছড়ি নিয়ে পান চিবোতে চিবোতে বেড়াতে বের হয়ে গেল। রাত্রি 10টার সময় ফিরল। কাশীবাসিনী তখন শুয়ে পড়েছেন, দাই ঘুমিয়ে গেছে। মালতীও ঘুমিয়ে পড়েছিল। ডাকাডাকিতে সেই উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্র গিরীন্দ্র মালতীকে জড়িয়ে ধরল। মুখে মদের গন্ধ, কিন্তু মালতীর সেটা সয়ে গিয়েছিল। এত রাত? বদলি হলো তাড়িঘাটে। মাইনে বেড়েছে? 5 টাকা। মোটে? কথা বলতে বলতে দুজনে শোয়ার ঘরে এসে পৌঁছল। গিরীন্দ্র হেসে বলল, তা দিক না দিক, সেখানে 2 পয়সা আছে। কবে যেতে হবে? 3-4 দিন পরে। শোনো শোনো, অনেক খেয়েছি, রাতে আর খাবো না। তুমি 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 খেয়ে নাও, খেয়ে নাও। মালতী খেয়ে এসে দেখল স্বামী ঘুমিয়ে পড়েছে। পরদিন সকাল 7টার সময় গিরীন্দ্র ঘুম থেকে উঠল। স্নান সারতে 8টা বাজল। কাশীবাসিনীকে দেখে বিরক্ত হয়ে মালতীকে জিজ্ঞাসা করল, মাগি কাল যায়নি? আজ 3টের প্যাসেঞ্জারের আগে কুলি পাঠিয়ে দেবো, সব বিদায় করে দিও। আর হ্যাঁ, যাবার সময় সাবধানে থেকো, কিছু নিয়ে টিয়ে না যায়। মালতী ডাগর বিষণ্ণ চোখ দুটিতে স্বামীর দিকে চেয়ে রইল। গিরীন্দ্র আপিসে বের হয়ে গেলে মালতী কাশীবাসিনীকে বলল, আসুন আমরা স্নান করে ফেলি। স্নান করতে করতে দুজনে অনেক গল্প হলো। বিদেশে এসে অবধি মালতী একদিনও এমন করে গল্প করতে পায়নি। ভজু আর মার সঙ্গে হিন্দি বলতে বলতে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। স্নান শেষ করে কাশীবাসিনী আহ্নিক করতে বসলেন। গঙ্গা জল নেই, কুয়োর জলেই ইরং গঙ্গদাকং বলে সেরে নিতে হলো। খাওয়া দাওয়ার পর তারা উঠানে বসে কিছুক্ষণ চুল শুকালো এবং বিশ্রাম করল। তারপর মালতী চুল বাঁধার সমস্ত সরঞ্জাম বের করে আনল। এতদিন সে নিজে নিজে চুল বেঁধেছে,
নিজে কি ভালো করে চুল বাঁধা যায়? তার চুলের অবস্থা দেখে কাশীবাসিনী অনেক দুঃখ করলেন। 1 ঘন্টা ধরে খুব পরিপাটি করে চুল বেঁধে দিলেন। 2 বাজল। এইবার কুলি আসবে। কাশীবাসিনী প্রস্তুত হলেন। বললেন, মা, একদিনেই তোমার ওপর মায়া জন্মে গেছে, যেতে কষ্ট হচ্ছে। মালতীরও সেরকম মনের অবস্থা। বিদেশে কতদিন পরে একজন রমণীর স্নেহ ব্যবহার পেয়ে তার যেন পরম আত্মীয় লাভ হয়েছে বলে মনে হচ্ছিল। ইনি চলে গেলে আবার সেই সারাদিন ধরে একাকী নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে। তারও খুব কষ্ট হতে লাগল। আজ নাই বা গেলেন, 2 দিন থাকুন না। এ 2 দিন আপনার সঙ্গে কথা কয়ে বেঁচেছি। একলাটি প্রাণ হাঁপিয়ে ওঠে, এক সময় কান্না পায়। আমি থেকে যেতে পারি, কিন্তু বাছা, তোমার স্বামী কিছু ভাবেন যদি। ভাববেন আবার কি? কিন্তু মনটি তার সংকুচিত হয়ে পড়ল। সত্যিই তো, স্বামী যে এর উপর প্রসন্ন নন। কুলিটা এলে অবশ্য তাকে ফিরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু স্বামী পাছে বেশি রাগ করেন। তারপর ভাবল, তা করবেন, এমন কিছু খারাপ কাজ তো আর করছি না। আমি এই একলা এই সংসার ঘাড়ে করে মরছি। কেউ আহা বলবার নেই, কথা বলবার একটা মানুষ নেই। আমি একজন লোককে 2 দিন রাখতে পারি না। স্বামী এসে অসন্তোষ প্রকাশ করলে মালতী কি কি বলবে, কিরকম করে রাগ করবে, সব মনে মনে গড়ে রাখতে লাগল। 2 বাজল, কুলি এলো না। 3টে বেজে গেল, তবুও কুলির দেখা নেই। মালতী হাঁফ ছেড়ে বাঁচল। তখন আবার মনের সুখে কাশীবাসিনীর সঙ্গে গল্প আরম্ভ করে দিলে। বিকেলে মালতী জলখাবার কিনতে দাইকে বাজারে পাঠাচ্ছিল। কাশীবাসিনী বললেন, চাইপাশ বাজারের জলখাবারগুলো কেন খাও তোমরা? ঘরে খাবার তৈরি করতে জানো না? কেউ তো হাঙ্গামা করে বাপু। হাঙ্গামা আবার কি? আমি তোমায় আজ দেখিয়ে দিচ্ছি। বলে তিনি দাইকে অপেক্ষা করতে বললেন। নিজের বাক্স থেকে একটি টাকা বের করে সুজি, চিনি, ময়দা প্রভৃতি কিছু কিছু জিনিস আনবার আদেশ করলেন। ও কি কথা? আপনি টাকা দিচ্ছেন কেন? আমি টাকা দিই। টাকা ফিরিয়ে দে দাই। আমি তোমাদের জন্য 1 টাকা খরচ করলামই বা। তোমরা আমায় কত আদর যত্ন করছো। ভারী আদর, ভারী যত্ন করেছি আপনাকে কিনা? আদর যত্ন করতে জানি কিনা? নিন, টাকাটা রাখুন। দেখো বাছা, তাহলে কিন্তু আজই রাত্রির 1টার গাড়িতে চলে যাব। করো বাছা, তোমার যা ইচ্ছে তাই, কিন্তু অন্যায় হলো বলে রাখছি। দাই টাকা নিয়ে বাজারে গেল। আজ গিরীন্দ্র বাড়ি এলো অনেক দেরিতে। রাত্রি প্রায় তখন 8টা। এসে কাশীবাসিনীকে বলল, আমার বড় অপরাধ হয়ে গেছে। আপিসে কাজের ভিড়ে আপনাকে নিতে কুলি পাঠাতে একেবারেই মনে ছিল না। 2 দিন যখন কষ্ট পেলেন, আর একটা দিন তখন কষ্ট করুন। কাল আমার আপিস নেই। কাল নিজে গিয়ে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবো। হ্যাঁ। মালতীর সঙ্গে দেখা হলে সে তার মুখে মদের গন্ধ পেল। বলল, তোমার গতিক ভালো নয়। তারিঘাটে গেলে হাতে বেশি পয়সা পেলে তুমি আরো বিগড়ে যাবে। আরে রামো, সে ছোট স্টেশন, অজপাড়াগা। সেখানে কি খেলনার কোম্পানি আছে? সেখানে গিয়ে গঙ্গা স্নান করে সব ছেড়ে দেবো। ব্যাস, একদম সব ছেড়ে দেবো। তুমি কাল আপিসে যাবে না? না, আমার এখানকার কাজ সব শেষ হয়ে গেছে। বাবুরা ধরেছে পরশু ভোজ দিতে হবে। কাল সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে। গিরীন্দ্র হাত পা ধুয়ে এসে বলল, আজ আর জল খাবার খাবো না, কোথাও বেরোবো না। রুটি দাও, একেবারে খাই। মালতী লুচি, মোহনভোগ, মাছের তরকারি, নানা রকমের খাবার যা কাশীবাসিনী তৈরি করেছিলেন সমস্ত এনে দিল।
গিরীন্দ্র খাবার খেয়ে খুব খুশি হলো। বলল, এই দেখো উনি মাংস রাঁধতে জানেন কিনা, জিজ্ঞাসা করো দেখি। মালতী জিজ্ঞাসা করে এসে বলল, জানেন কিছু কিছু। দেখো, আমি একটা কথা ভাবছি, ওকে যদি এই 2-1 দিন থাকতে বলা যায়, উনি থাকেন না, তাহলে পরশু ভোজ পর্যন্ত ওকে রাখা যাক। একবার জিজ্ঞেস করো দেখি। বলেই কাশীবাসিনীর কাছে গিয়ে প্রস্তাবটা করল। তিনি সম্মত হলেন। পরদিন সকালে উঠেই গিরীন্দ্র ভোজের জিনিসের ফর্দ করল। কাশীবাসিনী তা শুনে যেসব মন্তব্য পরিবর্তন করবার প্রস্তাব করলেন, তা গিরীন্দ্রের কাছে অত্যন্ত সমীচীন বলেই মনে হল। আড়ালে মালতীকে বলল, দেখো, ইনি একজন খালিফা লোক, কাশীতে শুধু ধর্মকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন মনে করো না। কি বলো? যাও, তোমার মন ভারী অশুদ্ধ। 2 ক্রোশ দূরে গুরগাঁও নামক পল্লীতে দেবী আছেন। পরদিন সকালে সেখানে ছাগ বলি পাঠানো হলো। রাতে ভোজের ব্যাপার নির্বিঘ্নে বলতে পারি না, তবে সম্পন্ন হয়ে গেল। রান্নাবান্না চমৎকার হয়েছিল। যদি ভোক্তারা সকলে সচেতন থাকত, তবে সমস্বরে ধন্য ধন্য করতে পারত। আজ রবিবার। আজ রাত্রের গাড়িতে গিরীন্দ্র তাড়িঘাট যাত্রা করবে। কাশীবাসিনী বললেন, আমি আর দেশে যাব না, আমিও কাশিতেই ফিরে যাই। বেশ তো, আপনিও আমাদের সঙ্গেই চলুন। তাড়িঘাট থেকে 4-5টা স্টেশন বই তো নয়। খাওয়া দাওয়ার শেষে গিরীন্দ্র মালতীকে বলল, গোটা 30 টাকা বের করে দাও তো, বাজারের দেনাগুলো মিটিয়ে আসি। অবাক কথা, আমার কাছে আর টাকা আছে নাকি? কেন? সেদিন যে 80 টাকা এনে দিলাম। পরশু বাজারে যাবার সময় 30 নিয়ে গেলে, বাকি যা ছিল কাল সন্ধেবেলা থেকে সবই তো প্রায় দিয়ে দিলাম 3-4 বারে। আর টাকা কোথায়? এখন উপায়? আমার কাছে তো কিছু নেই। আমি কি করব? মদে তোমার সর্বনাশ করলে। সে সময় তো জ্ঞান থাকে না, তখন কেবল দাও টাকা দাও টাকা। দেখি কারো কাছ থেকে ধার নিয়ে গিয়ে। কাশীবাসিনী বাইরে বসে সব কথা শুনছিলেন। মালতীকে ডেকে বললেন, ওকে বারণ করো মা, আমার কাছে টাকা রয়েছে, আমার তো এখন দেশে যাওয়া হলো না। মালতী গিয়ে স্বামীকে সব বলল। সে কি কাজের কথা? ওর কাছে টাকা নেব? আলাপ নেই, পরিচয় নেই। কাশীবাসিনী একথা শুনে ঘরে এসে প্রবেশ করলেন। বললেন, তাতে আর ক্ষতি কি বাবা? তোমরা তাড়িঘাটে গিয়ে থিতু হয়ে বসো, আমি কিছুদিন পরে আবার আসবো এখন তোমাদের কাছে, দেখাশুনোও হবে, টাকাও নিয়ে যাব। তাহলে আপনি অনুগ্রহ করে কাশী না গিয়ে আপাতত তাড়িঘাটেই চলুন আমাদের সঙ্গে। 5-6 দিনেই আপনার টাকা কটি ফিরিয়ে দিতে পারবো। আচ্ছা, সে তখন দেখা যাবে। কত চাই? 30? যদি বেশি দরকার থাকে তাও আমার কাছে আছে, যা লাগে বলো বাবা। না মা, বেশি চাইনে, 30 হলেই হবে। কাশীবাসিনী বাক্স খুলে 10 টাকার 3খানি নোট বের করে দিলেন। সেদিন রাত্রে 11টার গাড়িতে গিরীন্দ্রনাথ স্ত্রী ও কাশীবাসিনীকে নিয়ে যাত্রা করল। ভোজু আর মা কাঁদতে লাগল। গিরীন্দ্র তাকে সঙ্গে নিয়ে যেতে চাইল, কিন্তু সে স্বীকার করল না। স্টেশনের পথে কাশীবাসিনী মালতীকে বললেন, বাছা, বাবাকে বলো যেন আমার কাশির টিকিটই করেন, আমার বিশেষ দরকার আছে। গিরীন্দ্র কিন্তু কাশীবাসিনীকে তাড়িঘাটে নিয়ে যাবার জন্য জেদ করল। তাড়িঘাটে যেতে দিলদার নগরে গাড়ি বদলাতে হয়। গিরীন্দ্র ভোর রাত্রে স্ত্রীকে নিয়ে দিলদার নগরে নেমে গেল। কাশীবাসিনী চলে গেলেন। বেলা 7টার সময় গিরীন্দ্রনাথ নূতন কর্মস্থান তাড়িঘাট স্টেশনে পৌঁছল। সরকারি বাসা নির্দিষ্ট আছে, সেখানে গিয়ে উঠল। জিনিসপত্রগুলো গুছিয়ে স্টেশনে বাবুদের সঙ্গে দেখা করতে গেল। মালতী স্নান করবে বলে কাপড় বের করবার জন্য একটা তোরঙ্গ খুলল। সচরাচর তার গয়নার বাক্সটি এই তোরঙ্গের মধ্যেই থাকত। কাপড় বের করতে গিয়ে দেখে সর্বনাশ হয়েছে, গয়নার বাক্স নেই।
তখন মালতী ভাবল নিশ্চয়ই অন্য কোনো বাক্সে আছে। যতগুলি বাক্স আছে একে একে সমস্ত খুলে খুঁজল, কোথাও নেই। মন বোঝে না, দুবার তিনবার করে প্রত্যেক বাক্সর প্রত্যেক জিনিস আলাদা আলাদা করে খুঁজল, তবুও পেল না। তখন সে হতাশ হয়ে ধুলোয় বসে কাঁদতে আরম্ভ করল। ঘণ্টাখানেক ধরে ফুলে ফুলে অনেক কাঁদল। স্টেশন মাস্টারের মেয়ে চম্পকলতা তার ছোট ভাইটিকে কোলে করে বউ দেখতে এসেছিল। সে মালতীকে কাঁদতে দেখে বিনা বাক্যে চম্পট দিল। শেষে গিরীন্দ্র এল। সে দেখে বলল, কি আমার গয়না, সব গয়না গেল কোথায়? কোথাও নেই। মালতী কাঁদতে কাঁদতে সব বলল। বেশ করে সব খুঁজেছো? শেষ কখন দেখেছো? কাল কোগলেতে গুছিয়ে একখানি শালুর টুকরোতে বেঁধে ওই কালো তরঙ্গের মধ্যে রেখেছি। বেশ মনে পড়ছে। গাড়িতে কালো তরঙ্গ খুলেছিলে? কোনো জিনিসপত্র বের করতে? খুলেছিলাম একবার, শীত করতে লাগলো, শালটা বের করেছিলাম। সে সময় গয়নার বাক্স বের করে ফেলে রাখোনি তো? কখনো না, উপরে শালকানা ছিল, শুধু শাল তুলে নিয়েছি। চাবি কোথায় রেখেছিলে? কোমরে ছিল। তারপর ঘুমিয়েছিলে? তা ঘুমালাম বই কি। তবে কাশির সেই মাগি নিয়েছে। যখন ঘুমিয়েছিলে তখন আস্তে আস্তে কোমর থেকে চাবিটা খুলে নিয়ে গয়নার বাক্সটি বের করে নিয়ে গেছে। তার নাম কি জানো? না, বুড়ো মেয়ে মানুষের নাম জিজ্ঞাসা করতে পারি কখনো? কাশিতে কোথায় থাকে জানো? কি কি একটা মঠে। কাশিতে 256টা মঠ আছে। কোন মঠ, কোনখানে সে মঠ কিছু শুনেছো? না। সেই কালেই বলেছিলাম ওসব লোককে বিশ্বাস করো না। ওরা সর্বনেশে লোক, কাশির ঘা ঘি বেশ্যা। 30 টাকার চার ফেলে যথা সর্বস্বটা নিয়ে গেল। তিনি কখনো নেননি। তিনি নেবেন কেন? আমি বোধহয় খগলের বাসায় ফেলে এসেছি। ওসব কথা রেখে দাও, জানো না তো পৃথিবীর গতিক। আচ্ছা আচ্ছা, সে মাগি কোনোদিন তোমার গয়না দেখতে চেয়েছিল? তা চেয়েছিলেন সেই ভোজের দিন। বললেন, মা তোমার কি কি গয়না আছে দেখি। আমি বের করে সব দেখালাম। তবে আর কোনো সন্দেহ নেই। আমি চললাম পুলিশে টেলিগ্রাফ করতে। মালতী আবার একা বসে কাঁদতে লাগল। 2 সপ্তাহ কেটে গিয়েছে। এই 2 সপ্তাহে এই দম্পতি গয়নার শোক প্রায় বিস্মৃত হয়েছে। তারা আগের মতো হাসে, গল্প করে, আমোদ করে। নূতন কাজে প্রবৃত্ত হয়ে অবধি গিরীন্দ্র বিলক্ষণ উপার্জন করতে লাগল। তাতেই বোধহয় গয়না লোকসানের কষ্ট অনেকটা চাপা পড়ে গেল। সেদিন পুলিশে টেলিগ্রাফ করা হয়েছিল। সেদিনই দিলদারনগর থেকে হেড কনস্টেবল এসে গয়নাগুলির বিবরণ গিরীন্দ্রনাথের জবানবন্দি সহ লিখে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে পুলিশের তরফে আর কোনো খবর নেই। বেলা 11:30। গিরীন্দ্রনাথ আপিসে গিয়েছে। মালতী খেতে বসেছিল। এমন সময় দিলদারনগর থেকে গাড়ি এলো। গিরীন্দ্রনাথের বাসা প্ল্যাটফর্মের নিচেই। দুয়ারে দাঁড়ালে প্ল্যাটফর্ম, গাড়ি, লোকজন সব দেখা যায়। যতবার গাড়ি আসতো ততবার মালতী দেখতে ছুটত। প্রতিটি গাড়ি না দেখলে যেন তার কর্তব্যের ত্রুটি হবে। গাড়ির শব্দ শোনা মাত্র মালতী থালা ফেলে এঁটো হাতে এঁটো মুখে গাড়ি দেখতে গেল। বন্ধ দুয়ারের কাছে দাঁড়িয়ে ফুটো দিয়ে দেখল প্ল্যাটফর্মের উপর কাশীবাসিনী নেমেছেন। একটা কুলি তাঁর জিনিস নামাচ্ছে। তিনি কুলিকে কি জিজ্ঞাসা করলেন, কুলিটা গিরীন্দ্রনাথের বাসার দিকে আঙুল দিয়ে দেখালো। মালতী ছুটে উঠানে গিয়ে আচমন করল। দুরু দুরু বুকে কাশীবাসিনীর আসার প্রতীক্ষা করতে লাগল। কত কি যে তার মনে হলো, কত আহ্লাদ হলো, আর কতবার মনে মনে বলল, হে ঠাকুর, স্বামী যে তাকে গয়না চুরির অপবাদ দিয়েছেন সে কথা যেন তার কানে না যায়। তিনি যে গয়না নেননি
এই বিশ্বাস মালতীর ছিল। আসতে দেখে সে বিশ্বাস দৃঢ় হল, নইলে কখনো তিনি স্বেচ্ছায় এসে উপস্থিত হন। কয়েক মিনিট পরে কাশীবাসিনী মালতীর কাছে গেলেন। মা এসেছেন বলে মালতী প্রণাম করল। তিনি মালতীকে মাথায় হাত দিয়ে সস্নেহে আশীর্বাদ করলেন। আপনি স্নান করে ফেলুন, আমি ভাত চড়িয়ে দিই। স্নান করেছি, ভাত চড়াতে হবে না, আজ একাদশী। মালতী লক্ষ্য করল কাশীবাসিনীর মুখখানা যেন বড় গম্ভীর, বিষণ্ণ। কথা বলতে বলতে তার চোখ দুটি যে ছলছল করে ওঠে। জিজ্ঞাসা করল, আপনার মনটা এত ভার কেন? জানো না কি? তোমার সন্দেহ আমি তোমার গয়নার বাক্স নিয়ে গেছি, পুলিশ পাঠিয়েছ, জানো না? আমি যদি বলি আমার মনে একদিনও এই সন্দেহ হয়নি, তবে আপনার বিশ্বাস হবে কি? তোমার স্বামীর তো বিশ্বাস হয়েছিল বাছা। পুলিশ আপনার সন্ধান পাবে তা উনি ভাবেননি। উনি তো আজও বলেছেন, কাশীতে কত লক্ষ লক্ষ মঠ, কোটি কোটি সেবাধারী, কে কার সন্ধান পায়। বের তো করেছিল আমায়, আমার উপর জুলুমটা কি করেছে কম? 200 টাকা নগদ ঘুষ গুনে দিয়ে তবে নিষ্কৃতি পেয়েছি। আমাদের সঙ্গে আত্মীয়তা করতে গিয়ে আপনার খুব শিক্ষা হলো। বীরেন্দ্র কখন আসবেন? সন্ধ্যাবেলা। কেন? আজই যাব। আজই যাবেন? তুমি ভারী ছেলে মানুষ। তোমার স্বামী আমাকে চোর বলে সন্দেহ করেন, আর তোমার ইচ্ছে যে আমি থাকি। আমি 2:30-এর গাড়িতে ফিরব। আমাদের আরও অনেক লোক স্ত্রীক্ষেত্র যাচ্ছে। কাল আমরা সবাই রওনা হব। কতদিনে ফিরবেন? কেন, ফিরলে কি দেখা হবে? একটি কাজ করবে? কি? আমার কতগুলি গয়না আছে, সেগুলি তুমি পরো দেখি। বলতে বলতে কাশীবাসিনী তাঁর সঙ্গের তরঙ্গটি খুলে একটি হাত বাক্স বের করলেন। মালতী বিস্মিত হয়ে দেখল তার ভিতর বিস্তর গয়না, ভালো ভালো জড়োয়া গয়না। এগুলি সব তুমি নাও। সোনা, রূপা, হীরা, মতি, চুনি, পান্নার চাকচিক্যে মালতীর চোখ ঝলসে যাচ্ছে। তবু সে আত্মসম্বরণ করে বলল, সে আমি পারবো না। কেন? আপনার এই রাশিকৃত গয়না আমি কেন নেব? আমি দিচ্ছি। আপনি দিচ্ছেন, কিন্তু আমি কোন অধিকারে নেব? সে আমি পারবো না। আকাশে মেঘ বেড়ে উঠল, ঝড় উঠল, দিনের আলো খুব কমে গেল। কাশীবাসিনী জিজ্ঞাসা করলেন, অধিকার যদি থাকে? অধিকার? কি অধিকার? তা বলবো, তা বলতেই আজ এসেছি। মালতীর বুক গুড়গুড় করে উঠল। অবাক হয়ে সে কাশীবাসিনীর মুখের দিকে তাকালো। তোমার মা কি সত্যি মরেছে? কেন? না, তাই জিজ্ঞাসা করি। সবাই তো বলে। তাহলে তুমি জেনে নাও, আমি তোমার পোড়ার মুখে মা। বলতেই কাশীবাসিনীর চোখ দিয়ে দরদর ধারায় অশ্রু বইতে লাগল। মালতী শুনে শিউরে উঠল, নিস্তব্ধ হয়ে রইল। অল্প দিনের ঘটনা সে ভাবতে লাগল। মোক্ষদা ঠান্দি তীর্থ করে গ্রামে ফিরে এসেছেন। বাড়িতে রাত্রে শুয়ে শুয়ে তার জ্যাঠাইমার সঙ্গে অনেক কথা বলা বলি করছেন। তাঁরা মনে করেছিলেন মালতী ঘুমিয়ে আছে, কিন্তু মালতী ঘুমায়নি, সব শুনতে পেয়েছে। যা শুনল তাতে বিশ্বব্রহ্মাণ্ড কেন্দ্রচ্যুত হয়ে যেন তার চোখের সামনে ঘুরতে লাগল। যে মাকে এতদিন স্বর্গগতা জানত, শুনল তিনি আসলে বেঁচে আছেন। তার সঙ্গে ঠান্দির কোন তীর্থে হঠাৎ দেখা হয়েছে। জানতে পারল যে মার স্মৃতি সে পবিত্রতম বলে পরম ভক্তি ভরে
আশৈশব বক্ষে ধারণ করে আছে, সে মার স্মৃতি সংসারে ঘৃণিত, মা তার কলঙ্কিনী, তার সে রাত্রের কষ্ট অবর্ণনীয়। এই সেই মা। আবার সেই রাতের তীব্র অনুভূতি হৃদয়ে ফিরে এলো। মালতী শিউরে উঠল, নিজেরই অজ্ঞাতে একটু দূরে সরে বসল। কাশীবাসিনী তখনও কাঁদছিলেন। একটু আত্মস্থ হয়ে জিজ্ঞাসা করলেন, জামাই জানেন না। তুমি কতদিন হলো শুনেছ? বিয়ের পর। মোক্ষদা পিসির কাছে? হ্যাঁ। মোক্ষদা পিসির মুখেই শুনলাম তোমার বিয়ে হয়েছে। দানাপুরে মালঘরে জামাই কাজ করেন। পুজোর সময় তুমি দানাপুরে আসবে, তাও ঠিক হয়েছে। তাহলে দানাপুরে তুমি হঠাৎ এসে পড়নি, জেনে শুনেই এসেছিলে কেন? নিজের সন্তানকে কেউ কি বলতে পারে? মালতীর এবার একটু একটু কান্না আসতে লাগলো। নিজের মা না জেনেও এর প্রতি যে মায়ের মতো আকর্ষণ হয়েছিল তাই মনে পড়ল। কাঁদো কাঁদো হয়ে বলল, কেন তুমি জানালে তুমি কে? কি জানি, থাকতে পারলাম না। মালতী আবেগ ভরে একবার বলতে যাচ্ছিল, জানিয়েছ, ভালোই করেছ, নইলে মাকে তো কখনো চোখে দেখতে পেতাম না। কিন্তু তক্ষুনি মনে হলো এ মা নাই দেখতাম। এই দ্বিধায় সে কিছুই বলল না, চুপ করে রইল। গাড়ির সময় হল। কাশীবাসিনী কুলিকে বলে দিয়েছিলেন সে জিনিস নিতে এলো। গয়না নিয়ে যাও, আমি পরব না। কাশীবাসিনী মেয়ের মুখের দিকে চেয়ে তার মনের ভাব বুঝলেন। বললেন, যা ভেবেছ তা নয়, এ তুমি স্বচ্ছন্দে পড়ো, নইলে আমিই তোমায় দিতাম না। জীবনে একবার যে পাপ করেছি, আজ 14 বছর ধরে তার প্রায়শ্চিত্ত করলাম। আর এর একখানিও পাপের অর্জন নয়। আমি মস্ত বড় মানুষের মেয়ে ছিলাম, শোনোনি? তার মত না নিয়ে আমি নিতে পারি না। তাই করো। যদি তিনি তোমায় পড়তে না দেন, তবে এগুলি দেবসেবায় দিও। তিনি যাবার জন্য উঠলেন। মালতী আর থাকতে পারল না। মা, মা, আবার দেখা দিও মা, মা গো বলে কেঁদে তাঁর পা জড়িয়ে ধরল, প্রণাম করল। সাবিত্রী হও, রাজরানী হও। এই বলে মা মেয়েকে আশীর্বাদ করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাশীবাসিনী। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।